আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাইকোসিসের ট্রিটমেন্ট প্ল্যান। আমাদের সাইকোসিসের ওপর আগের লেকচার আমরা আলোচনা করেছি। এখানে আমরা আগে প্রথমে বুঝবো যে সাইকোসিসের এই যে আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান বলছি, এই ট্রিটমেন্ট প্ল্যানটা কি কোন কোন বেসিসের ওপর দাঁড়াচ্ছে সেইটা আলোচনা করার আগে দরকার। আমরা হ্যানিম্যানিয়ান কনসেপ্ট ফলোড বাই কেন্ট, রবার্টস, জেইচ অ্যালেন, এরা যেভাবে বলেছেন আমাদের স্টলওয়ার্ডরা, সেই আলোচনা করব। তারপর আমাদের স্বর্গীয় ডাক্তার, শ্রদ্ধেয় ডাক্তার ডক্টর ঘটক তার বইতে যেভাবে আলোকপাত করেছেন, এবং মায়াজমের অন্যতম দিকপাল ডক্টর হাসান মির্জার যে সারা জীবনের যে দিগদর্শন তিনি আমাদেরকে দিয়েছেন, সেই ব্যাপারটার ওপরও আমরা আলোকপাত করব। আমরা দেখব যে কীভাবে আমরা সাইকোসিসের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা সাজিয়ে নিতে পারি। আমরা সাইকোসিসের ট্রিটমেন্ট সবাই পড়েছি, তাও আমরা প্রথমে পুরো ব্যাপারটা রিক্যাপ করে নিই, তারপর সময় উপযোগী একটা ট্রিটমেন্ট প্ল্যান হিসেবে কী দাঁড় করানো যায় সেই ব্যাপারে আলোচনা আমরা রাখব। প্রথম হলো হ্যানিম্যানিয়ান প্ল্যান অফ ট্রিটমেন্ট অফ সাইকোসিস। তো হ্যানিম্যান সাহেব তার সাইকোসিস লেকচারে বললেন যে খুব সহজেই আমরা সাইকোসিসের ট্রিটমেন্ট করতে পারি যদি এটা প্রাইমারি অবস্থায় থাকে, যখন গনোরিয়া চলছে, গনোরিয়ার ডিসচার্জ হচ্ছে, তখন শুধুমাত্র কয়েকটা থুজার ডোজ দিয়েই একে সারিয়ে ফেলা যাবে। এবং উনি রিপিটেশন অফ ডোজের কথাও বলেছেন এক্ষেত্রে, যে এখানে রিপিটেডলি হাই অ্যান্ড হায়ার পোটেন্সির ডোজ দিতে হবে, রিপিটেডলি লার্জার অ্যামাউন্টের ওষুধ দিতে হবে, রিপিটেডলি দিতে হবে, বারে বারে দিতে হবে। দিলে প্রাইমারি সাইকোসিস সেরে যাবে। এর পরের ঘটনার কথা উনি বললেন যে যখন সাইকোসিস ভেতরে চলে গেছে, প্রাইমারি অবস্থা নেই, পুরো সাইকোসিসের অবস্থা যখন আমরা প্রকাশিত অবস্থায় সেকেন্ডারি সাইকোসিস অবস্থায় পাচ্ছি, যে আলোচনা আমরা বিস্তারিত করেছি, তো তিনি সেখানে বললেন যে থুজা ফলোড বাই নাইট্রিক অ্যাসিড, এই একটা প্ল্যানের কথা উনি বলেছেন। আর একটা যেটা বলেছেন সেটা সিফিলিস অধ্যায়ে গিয়ে উনি বললেন যে সোরা সাইকোসিস সিফিলিস যেখানে ব্লেন্ডের অবস্থায় থাকবে সেখানে অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট করতে হবে। তারপর সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিসিফিলিটিক যে ড্রাগ আসবে, যার লক্ষণ প্রমিনেন্ট থাকবে, তাকে দিতে হবে সেই সিরিজের ড্রাগ। তারপরে আবার অ্যান্টিসোরিক, যখন এই লক্ষণগুলো চলে যাবে, তারপর আবার রেস্ট অফ দ্য টু, এবং এইটা সাইকেল আফটার সাইকেল চলতে থাকবে। তাহলে পারে মিক্সড ম্যাজমেটিক কেসে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। এই আলোচনা উনি করেছেন ওনার বইতে। এই ব্যাপারে একটা ঘটনা বলার দরকার, যে উনি ওনার লাইফে এই মিক্সড ম্যাজমেটিক কেস কয়েকটারই কথা বর্ণনা উনি বলেছেন, যা উনি ওনার ক্রনিক ডিজিজে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা এর কাছে খুব পরিষ্কার যে তখন এত বেশি প্রপার অ্যামালগামেশন হতো না, এত বেশি মিক্সড ম্যাজমেটিক কেস ছিল না। ওনার যে প্ল্যান অফ ট্রিটমেন্টের কথা উনি বলেছেন তা মূলত সোরা ভিত্তিক, এবং সোরার সাথে যখন সাইকোসিসের সিমটম আসবে তখন সাইকোটিক ড্রাগ দেওয়ার কথা উনি বলেছেন। তারপরে আবার অ্যান্টিসোরিক ড্রাগের কথা বলেছেন। এক্ষেত্রে আমরা প্রপার অ্যামালগামেটেড ফর্মের যদি কোনো কেস আসে, সেক্ষেত্রে সাইকোসিসের জ্বর ছাড়ানোর জন্য কীভাবে ট্রিটমেন্ট করব, এই ব্যাপারে আর খুব বেশি আলোকপাত উনি করেননি, কারণ ওনার রিসার্চ পুরোপুরিভাবেই সোরাভিত্তিক ওনার আলোচনা ছিল, এবং ওনার সময়ে সাইকোসিস এত ডিপলি পেনিট্রেট করেনি মানুষের শরীরে, এবং সিফিলিসও তাই, উনি নিজেই সেটা লিখে গেছেন। এর পরবর্তী সময়ে আমরা যেটা দেখি রিগার্ডিং সাইকোসিসের ট্রিটমেন্ট, কেন সাহেবের বইতে আমরা যেটা পাই, সেই আলোচনা যাওয়ার আগে আমি সিফিলিসের সাথে অ্যামালগামেটেড ফর্মের আলোচনা একটু করব,
যেটা উনি ওনার বইতে লিখেছেন বিভিন্ন জায়গায়। আমি তার কিছু ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি। উনি সোরার সাথে সিফিলিসকে জট পাকাতে দেখেছেন এবং সিফিলিস নিয়ে উনি যে আলোচনাটা করেছিলেন আমাদের সেই আঙ্গিকেও খানিকটা ভাবার দরকার। তো আমরা সেই আলোচনাটাও খানিকটা আলোচ্য বিষয় হিসেবে এখানে রাখবো, যে সেই আলোচনাটা যদি আমরা করি তাহলেও আমাদের বেশ খানিকটা লাভ হবে। তো যেটা বলার সেটা যে এখানে সাইকোসিস সিফিলিসের ক্ষেত্রে উনি যেটা বলেছিলেন যে যেখানে সোরার সাথে সিফিলিস বদ্ধমূলভাবে জড়িয়ে গেছে, তো সেখানে উনি একটা প্ল্যান অফ ট্রিটমেন্টের কথা বলেছিলেন, যেটা আমি বলার চেষ্টা করছি। যে উনি বলেছিলেন যে সিরিজ অফ অ্যান্টিসোরিক ড্রাগ, তারপর মার্কিউলার প্রিপারেশনস, তারপর আবার সিরিজ অফ অ্যান্টিসোরিক ড্রাগ, তারপর আবার মার্কিউরাল প্রিপারেশন পোটেন্সি বদলে। এছাড়াও উনি ওনার বইতে বলেছেন, যেটা উনি ট্রিটমেন্ট অফ ফিভারের ক্ষেত্রে বললেন, ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে, যে সালফার হিপার সালফার দিতে হবে। রিগার্ডিং হিপার সালফার উনি ক্রনিক ডিজিজে লিখলেন, হোয়েন সোরা ব্লেন্ডেড উইথ সিফিলিস, সেখানে সালফারের থেকে হিপার সালফার ভালো কাজ করবে। আমার বক্তব্যটা এইখানেই যে দেখুন, সালফার আমরা জানি গ্রেট অ্যান্টিসোরিক ড্রাগ, হিপার সালফার এটাও একটা গ্রেট অ্যান্টিসোরিক ড্রাগ, এবং এর মধ্যে প্রচুর পরিমাণ সিফিলিসের লক্ষণও পাওয়া যায়, সেও এটা একটা অ্যান্টিসিফিলিটিক ড্রাগও বটে। এখন আলোচনার বিষয় হচ্ছে এইটা, যে যখন এনিম্যান সাহেব এটা প্রপার অ্যামালগামেটেড ফর্মে পেলেন, ওনার অবজারভেশন ছিল যে এখানে সালফারের থেকে হিপার সালফার ভালো কাজ করবে। তাহলে যেখানে শুধু সোরা সেখানে সালফার, যেখানে সোরা এবং সিফিলিসের একটা ব্লেন্ডিং সেখানে হিপার সালফার, আবার যেখানে সোরা আর সিফিলিস পাশাপাশি আছে সেখানে অ্যান্টিসোরিক দেওয়ার পর মার্কিউরাল প্রিপারেশন। তাহলে দেখুন, এই আলোচনার জায়গাটা আমরা যদি রাখি, আমরা সাইকোসিসের ক্ষেত্রেও এই দৃষ্টান্তটাকে কাজে লাগাতে পারি। আমরা এখানটাকে অনুসরণ করতে পারি। অনুসরণ ব্যাপারটা আমাদের দরকার। পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা চলি, যে কথা কেন্ট বারবার বললেন, আমরা কেন্টের সাইকোসিস নিয়ে আলোচনা করতে গিয়ে দেখছি। তো উনি যেটা বলেছিলেন, আমি সেই পার্টিকুলার জায়গায় আসি, ট্রিটমেন্ট পার্টে। উনি বললেন যে সাইকোসিস চাপা পড়ে গেছে তাকে ফিরিয়ে নিয়ে এসো। গ্রেট অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো যদি আমরা দিই, তাহলে সেই সাইকোটিক যে স্টেটে পেয়েছে সেই স্টেটে রিটার্ন করবে এবং তবেই আমার কেসটা ওপেন করবে। তার মানে যদি কারো লিউকোরিয়া ছিল চাপা দেওয়া হয়েছে, গানোরিয়া ছিল চাপা দেওয়া হয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে ডিসচার্জ ফিরে আসবে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারটাই হচ্ছে সাইকোটিক ট্রিটমেন্ট প্ল্যান, যে আমার পেশেন্টের এখন যে অসুখ, সেই অসুখ হয়তো প্রথমে ছিল না, এটা তার একটা পরিবর্তিত অবস্থা। তাহলে সেই ভদ্রমহিলার, যেখানে হ্যানিম্যান সাহেব বলছেন যার একটা কজলেস অ্যানিমিয়া, আপনি সেই অ্যানিমিয়া ট্রিটমেন্ট করতে গেলেন, আপনি বুঝলেন যে এখানে তার সেকেন্ডারি সাইকোসিস ট্রান্সমিটেড হয়ে এসছে, তার প্রাইমারি কোনো সিমটম তার আসবে না। এখানে যদি আপনি সাইকোটিক ড্রাগ দেন, তাহলে ডেফিনেটলি তার মধ্যে আমরা ইমপ্রুভমেন্ট পাবো। তার যে সাইকোসিস বডির ভেতরে ছিল তা বাইরের দিকে আসবে, তার আউটারলি ম্যানিফেস্টেশনস আসবে। সেই আউটারলি ম্যানিফেস্টেশন থেকে আপনারা বুঝতে পারবেন যে ভেতরে সাইকোসিস ছিল, এবং পেশেন্ট নির্মল আরোগ্যের দিকে যাবে। যাদের গনোরিয়াল ডিসচার্জ চাপা পড়েছে তার গনোরিয়াল ডিসচার্জ ফিরে আসবে, যাদের লিউকোরিয়া চাপা পড়েছে তার লিউকোরিয়া ফিরে আসবে, যার কানের ডিসচার্জ চাপা পড়েছে তার ডিসচার্জ ফিরে আসবে, যার ইরাপশান চাপা পড়েছে তার ইরাপশান ফিরে আসবে, যার রিউম্যাটিক পেন চাপা দেওয়া হয়েছে সেই রিউম্যাটিক পেন ব্যাক করবে, যার ক্রনিক ইউটিআই চাপা পড়েছে তার ইউটিআই সিমটমস ফিরে আসবে। তো এই যে ঘটনাগুলো, যে তাহলে ব্রিংস দ্য মায়াজম ইন দ্য ফ্রন্ট, ব্রিং দ্য মায়াজম ব্যাক, তাহলে এইটা করতে গেলে কি করতে হবে? এই ফিলোসফিটা আগে আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনি কি চাইছেন। তাহলে ধরুন যদি কারো ইউটেরাস কেটে বাদ দেওয়া হয়, তো তার মধ্যে এখন তিনি আমাদের কাছে সিমটম নিয়ে আসলেন কি? তিনি আমাদের কাছে সিমটম নিয়ে আসলেন রিউম্যাটিক পেন। তো এখানে যেটা আলোচনার বিষয়, যেটা বলার দরকার, তো তার ক্ষেত্রে তো আর মেনস্ট্রুয়েশন ফিরবে না, তার ক্ষেত্রে তো আর
কোনো রকম ডিসচার্জ আপনি পাবেন না, কিন্তু তার রিউম্যাটিক পেনটা কমতে থাকবে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে আমরা কী চাইছি, বা যে ম্যানিফেস্টেড প্রেজেন্টেশনগুলো পাচ্ছি সেই প্রেজেন্টেশনগুলো কোন মায়াজমেটিক ব্লেন্ডিংয়ের মধ্যে দিয়ে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেইটা আমাদের খুব ভালো করে বোঝার দরকার হয়ে পড়বে। আর একটা ব্যাপার দেখুন, যে হ্যানিম্যান পরবর্তী সময়ে কেন্টের কথা বললাম, উনি এই কথাগুলোই বলেছেন। তো যেখানেই আমাদের এই যে বিভিন্ন রকম ডিজিজ ওরিয়েন্টেড মাল্টিমায়াজমেটিক কমপ্লিকেটেড প্রেজেন্টেশন আমাদের সামনে আসবে, যে একটা মাল্টিমায়াজমেটিক প্রেজেন্টেশন, তো সেখানে আমাদের দেখতে হবে যে আমরা যে আলোচনাগুলো করে এসেছি, মায়াজমের সাইকোটিক মায়াজমের যে বিস্তৃত আলোচনা আমরা করেছি, সেই রোগগুলো প্রোডাকশান হলো কী করে। হোমিওপ্যাথিতে রোগ হচ্ছে 3টে: সোরা, সাইকোসিস, সিভিলিস, বেসিক রোগ। আর এর ব্লেন্ডেড প্রেজেন্টেশন, এর মিক্সড প্রেজেন্টেশন। তো এই মিক্সিং যে যত ভালো বুঝতে পারবেন তত ভালো জট ছাড়াতে পারবেন। আর জট না ছাড়ালে, এই মায়াজমের জট না ছাড়ালে রুগী আরোগ্য করার কোনো প্রশ্নই ওঠে না, রুগীকে ভালো রাখাই যাবে না, আরোগ্য তো অনেক দূরের কথা। দিনের পর দিন চেষ্টা করছেন, একটার পর একটা ওষুধ দিচ্ছেন, ওষুধ কাজ করছে। আপনি ভাবছেন তাহলে বোধহয় হোমিওপ্যাথি বোগাস, হোমিওপ্যাথি বোধহয় কাজ করে না, হোমিওপ্যাথিতে বোধহয় ওই কিছুদিন ভালো থাকে তারপর আর ভালো হয় না। না, তা নয়। এর ভেতরের যে ইতিহাস, এর ভেতরের যে মায়াজমের খেলা, এই খেলাকে যদি আপনি দেখতে না পারেন, শুধুমাত্র সিমটম টোটালিটি করলে কখনোই রোগী সম্পূর্ণ আরোগ্য সম্ভব নয়। লক্ষণভিত্তিক চিকিৎসা আপনি করতে পারেন, তাতে অবশ্যই পেশেন্টের লক্ষণ কম থাকে, কিন্তু সেই ওষুধের মায়াজমেটিক ডেপথ যদি বেশি না হয়, সে কখনোই তার মর্মভেদ করতে সক্ষম হয় না। চলে আসুন কেন্ট, যে আমাদের কেন্ট সাহেব যে দিক দেখালেন, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি যে তাহলে আমাদের করণীয় কী, আমরা কিভাবে ভাববো যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হবে। তো এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হবে পর্যন্ত একটা আলোচনা, আর এর পরের আলোচনাটা হচ্ছে কোন অ্যান্টিসাইকোটিক ড্রাগের কথা আপনি ভাববেন, সেইটা আরেকটা আলোচনা। কেন্ট পরবর্তী সময়ে আমরা যেটা আলোচনা করেছি, যে এই চ্যালেঞ্জ রবার্টস ইন জেনারেল বলেছেন, রবার্টসের আলোচনা আমরা দেখেছি, খুবই সাবলীল গ্রহণযোগ্য আলোচনা। তো উনি ওখানে বলেছেন অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো দিতে হবে, এইগুলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ যাদের কিনা এইরকম সিমটমগুলো থাকবে পেশেন্ট ড্রাগের মধ্যে। তো সেইগুলোকে আপনারা ভাববেন। এখানে রবার্টস সাহেবের বইতে যে বিরাট কোনো দিকদর্শন দেওয়া আছে রিগার্ডিং সাইকোটিক ট্রিটমেন্টের জন্য, সে ব্যাপারে আমার অন্তত সে ব্যাপারে আলাদা করে কিছু মনে হয়নি যে রবার্ট সাহেব নতুন কোনো দিগন্ত দিয়েছেন। উনি যেটা করেছেন, একটা জেনারেলাইজেশন করেছেন, যে যাতে করে সাধারণ মানুষের ক্ষেত্রে সাইকোটিক মায়াজম যে আমাদের মধ্যে আছে, সাইকোটিক মায়াজমের যে বিভিন্ন রকম প্রকাশ আছে, তাকে আমরা বুঝতে পারি। এরপরের খুব ভালো লেখা যেটা আমরা পাই, সেটা হচ্ছে ডক্টর ঘটকের লেখা। ঘটক সাহেবের মায়াজমের যে আলোচনা, ঘটক সাহেবের মায়াজম এবং আমাদের মেট্রি আমেরিকার যে ব্লেন্ডিং, অসাধারণ। কেন্ট সাহেবের মেট্রি আমেরিকার আলোতে দাঁড়িয়ে ঘটক সাহেব এক নতুন সত্য উদ্ভাবন করলেন, যেটা ছিল কেন্ট সাহেবের স্বপ্ন বলতে পারেন। সেই জায়গাটা যেন এখানে একটা নতুন রূপ নিল, জীবন্ত হয়ে পড়ল। কেন্ট সাহেব যেটা ভেবেছিলেন যে একটা মানুষ, একটা চরিত্র, একটা জীবন্ত ড্রাগ, তার জীবনে চলতে চলতে বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিবর্তন, এবং তার বিভিন্ন রিলেশনশিপ অফ দ্য ড্রাগস এবং এন্ড অফ দ্য ড্রাগ লাইফ। এই যে আলোচনাটা কেন্ট সাহেব করতে চেয়েছিলেন, আমরা ওনার বেশ কিছু লেখায় এই আলোচনা পাই। উনি দিকদর্শন দিয়েছিলেন, এবং ঘটক সাহেব এই ব্যাপারটাকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে যারা হোমিওপ্যাথিক নয়, যারা হোমিওপ্যাথিক ফিলোসফি জানেন না,
তারা যদি কখনো ঘটকের মেটেরিয়া মেডিকা পড়েন, তারা চোখের সামনে রোগীকে দেখতে পাবেন ছোটোবেলা থেকে একটা ড্রাগ কী করে বড় হয়ে ওঠে এবং একটা ড্রাগ কীভাবে জ্যান্ত হয়ে ওঠে, এবং তার মধ্যে যেই মায়াজমেটিক ব্লেন্ডিং, সোরা সাইকোসিস, সিফিলিসের একটা অদ্ভুত ব্লেন্ডিং কাজ করলে যে কোন একটা ড্রাগ জীবন্ত হয়ে ওঠে, এই ব্যাপারটা ঘটক সাহেবের হাত ধরে আমরা যদি চলতে শুরু করি, আমরা দেখব এক অদ্ভুত জগৎ। প্ল্যান অফ ট্রিটমেন্টের কথা যদি বলেন, ঘটক সাহেবের আলোচনার মধ্যে তার ক্রনিক ডিজিজ, ঘটক সাহেবের যে ক্রনিক ডিজিজ চিররোগ চিকিৎসা বলে উনি যেটা লিখেছেন সেটা অবশ্যই আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা সবাই এই ব্যাপারটা পড়ুন খুব ভালো করে। প্রথমে মায়াজম রিলেটেড আলোচনা, এরপরে উনি ওনার কেসগুলো দিয়েছেন। তাতে আমরা কি দেখি, আমি জিস্টাপে বলি, এটা নিয়ে আমার পরবর্তী সময় ইচ্ছা থাকবে যে ঘটক সাহেবের দিকদর্শন নিয়ে আমরা নতুন করে আলোচনা করব। আপনারা তো এমনিও ক্লাসে পড়েছেন, আমরা আলোচনা করেছি একটার পর একটা কেস, যেটা দেখার, যেটা বোঝার, যেটা মূল উপজীব্য বস্তু আজকের লেকচারের। ঘটক সাহেবের ট্রিটমেন্টের মেন প্ল্যাটফর্ম কনস্টিটিউশনাল ড্রাগ। যখন উনি একটা ড্রাগের কনস্টিটিউশনকে খুঁজছেন, উনি তার মধ্যে তার মায়াজমেটিক ব্লেন্ডিংকে দেখেছেন, তার বংশের সোরা সাইকোসিস, সোরা সিফিলিস ইতিহাসগুলোকে দেখেছেন, এবং ওখান থেকে উনি সাজিয়ে নিয়েছেন যে এইটা একটা ব্লেন্ডেড ফর্মে এলে একটা ড্রাগ হয় এইরকম। এটা একটা পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে যে উনি যেখানেই দেখেছেন যে কোনো রকম ডিজিজের সাপ্রেশন, কোনো রকম ডিসচার্জের সাপ্রেশন, কোনো অপারেটিভ প্রেজেন্টেশন পাস্ট হিস্ট্রির ওপর ডিপেন্ড করে, ফ্যামিলি হিস্ট্রির ওপর ডিপেন্ড করে উনি রুগীর মায়াজমেটিক বিচার করেছেন। করার পর কেসটা যখন আমাদের ওপেন হয়েছে, কেসটা যখন আমাদের চলছে, যদি কেসটা চলতে চলতে কোথাও গিয়ে কোনো জায়গায় আটকায়, তখন তিনি সেই মায়াজমেটিক ড্রাগগুলোর কথা ভেবেছেন যে মায়াজমগুলো তার আন্ডারলাইন এই কজ হিসেবে কাজ করছে, যেটা কিনা আমি সিমটম হিসেবে সারফেসে দেখতে পাচ্ছি। তো এই যে প্ল্যানটা, এবং এই যে প্ল্যান মানে যেটা বলছিলাম বারবার যে কনস্টিটিউশনাল ড্রাগ উনি প্রেসক্রিপশন করেছেন, উনি অ্যান্টিমায়াজমেটিক রেসপেক্টিভ ড্রাগ যেগুলো ছিল সেগুলোকে ব্যবহার করেছেন। আবার যখন শরিক সিমটম ফিরেছে তখন শরিক ড্রাগ দিয়েছেন, তারপরে আবার সাইকোটিক সিফিলিসের যা এসছে সেই ড্রাগগুলোকেও দিয়েছেন। এটা ছিল ঘটক সাহেবের প্ল্যানিং, এবং এই প্ল্যানিংয়ের ওপর বেস করে উনি এই আলোচনাটা করেছেন। উনি দেখিয়েছেন যে কিভাবে আমরা ক্রনিক ডিজিজের জটগুলোকে খুলতে পারি। তো অবশ্যই আপনারা ঘটক সাহেবের মেটেরিয়া মেডিকা এবং ঘটক সাহেবের যে ক্রনিক ডিজিজের যে বই অবশ্যই পড়ুন। পড়লে পারে সাইকোটিক যে ড্রাগগুলোর যে আলোচনা সেগুলো দেখতে পাবেন, এবং সাইকোসিস যে চলে যাচ্ছে সেটা আপনি বুঝবেন কী করে, সেই প্রসঙ্গে আসবো এবার। সেটাও ঘটক সাহেব তার বইতে লিখেছেন, তার ক্রনিক ডিজিজ বইতে লিখেছেন। উনি লিখছেন যে রোগীর ক্ষেত্রে ডিসচার্জ চাপা পড়েছিল, লিউকোরিয়াল ডিসচার্জ চাপা পড়েছিল, মেনস্ট্রুয়েশনের চেঞ্জেস এসেছিলো। তো উনি অ্যান্টিসাইকোটিক ড্রাগ, বড় অ্যান্টিসাইকোটিক ড্রাগ লাইক থুজা, লাইক মেডোরিনাম, সেটা তিনি তার লক্ষণভিত্তিক প্রেজেন্টেশনের ওপর, বংশগত ইতিহাসের ওপর, রোগীর চরিত্রের ওপর, রোগীর গঠনগত ঘটনার ওপর যখন যেরকম ভেবেছেন সেই ড্রাগ ব্যবহার করেছেন। আমি ফিলোসফির কথাটা বলি। উনি বলছেন ব্রিং দ্য ডিসচার্জ ব্যাক। তাহলে আপনি ওষুধ দিলেন, লক্ষণ বাইরে আসলো, ডিসচার্জ হতে থাকলো, যত অ্যাবনর্মাল ডিসচার্জ আসতে থাকলো, ফিরে আসতে থাকলো, রাদার টু সে রোগী ভালো থাকলো। যেই ডিসচার্জ আস্তে আস্তে কমে গেল, তখন রোগীর মধ্যে আবার তার মানসিক লক্ষণের পরিবর্তন, আবার তার শারীরিক লক্ষণের পরিবর্তন, তার বিভিন্ন রকম পরিবর্তন আমাদের চোখের সামনে পরিস্ফুট হয়ে উঠল। তখন উনি কী বললেন? উনি বললেন সাইকোটিক মায়াজম এখনও যায়নি, সে রাস্তা ছাড়েনি, খানিক ভালো আছে। এবার কি করতে হবে? আরও হাই অ্যান্ড হায়ার পোটেন্সিতে বা যে পোটেন্সিতে আপনি ওষুধটা দিয়েছিলেন সেই পোটেন্সিতে আপনি আবার তাকে হ্যামার করুন।
উনি বারবার বলেছেন, এটা কেন সাহেবও বলেছিলেন, কেন সাহেবেরই উত্তরসূরি হিসেবে উনি বলেছেন যে নেভার চেঞ্জ ইউর ড্রাগ, নেভার অ্যান্ড নেভার চেঞ্জ ইউর ড্রাগ আনটিল অ্যান্ড আনলেস ভেরি মাচ ইন্ডিকেটেড। তাহলে আপনি রুগীকে যদি ভালো করতে চান, শুধুমাত্র সারফেস সিমটমের ওপর নির্ভর করে আপনি কখনোই আপনার ওষুধ বদলাবেন না। এবার এখানে আলোচনার বিষয়, এখানে আমি কি করলাম, আমি আন্ডারলাইং সাইকোটিক মায়াজমের জন্য ওষুধ দিলাম। আমি বুঝবো কী করে ও ভালো আছে? না, রুগী বলছে আমার যন্ত্রণা ভালো আছে, রুগী বলছে আমার কষ্ট ভালো আছে, তাহলে আমি ওষুধ দিয়েছি আন্ডারলাইং সাইকোসিসের জন্য, রোগীর লক্ষণ সব ভালো আছে, আমি বুঝলাম আমার সাইকোটিকের লক্ষণ ভালো আছে, পেশেন্টের মধ্যে সাইকোটিক ডোমেনটা কম আছে। সেই কথাই উনি বললেন, আপনি হায়ার পোটেন্সিতে আবার দিন বা রিপিটেডলি দিন। যেই আপনি দিলেন আবার ডিসচার্জ আসলো, পেশেন্ট ভালো আছে, আবার কিছুদিন গেল আবার ডিসচার্জ চলে গেল। এবার আপনি নিশ্চিন্ত হতে পারছেন না। তাহলে আপনি নিশ্চিন্ত হবেন কি করে? না, আপনি হায়ার পোটেন্সি আবার চার্জ করুন। যদি এবার তার মধ্যে কোনো ডিসচার্জ না ফেরে, তাহলে আপনি বুঝলেন যে রিপিটেডলি হ্যামার করার পরেও কেউ সাড়া দিচ্ছে না, মানে এবার বডি বেশ খানিকটা সাইকোটিক মায়াজমের এখতিয়ার থেকে ছেড়ে বেরোতে পেরেছে এবং তার ভেতরের সাইকোটিক মায়াজম অনেক অংশেই প্রশমিত হয়েছে। 100% যাওয়ার কথা বলা যায় না, কিন্তু রুগী হিসেবে তার অনেক উন্নতি সাধন হয়েছে। এই মুহূর্তে তার আর সাইকোটিক ড্রাগের প্রয়োজনীয়তা নেই। এই ব্যাপারটা যদি না বোঝেন, শুধুমাত্র একবার যদি আপনি অ্যান্টিসাইকোটিক ড্রাগ চার্জ করেন, তারপরে আবার আপনি অন্য প্ল্যানে চলে যান, তাহলে এই জিনিস চলতেই থাকবে। এখানেই হায়ার পোটেন্সির দরকার, এখানেই কেন ফিলোসফির সাথে হ্যানিম্যানিয়ান ফিলোসফির তফাৎ। এই জায়গাতে দাঁড়িয়েই ফিলোসফি টু ফিলোসফি ডোজ পোটেন্সির খেলাটাও আপনাকে খেয়াল করতে হবে। এই জায়গাটা একটু আপনারা চিন্তা ভাবনা করবেন, এই জায়গাটা ভালো করে মনে রাখবেন। এইটা হচ্ছে একটা প্যাঁচ বলতে পারেন, যেটা না খুললে তার পরবর্তী যে ঘটনা তা আপনাদের কাছে খুলবে না। এবার আসুন, এর পরবর্তী আমরা যে মহারথীর কথা বলবো, আমি নিজে প্র্যাকটিক্যালি যাকে দেখে মায়াজমের এই যে ঘটনা বা অ্যান্টি মায়াজমেটিক প্রেসক্রিপশনের দিগন্ত নতুন করে চিনেছিলাম, তিনি হলেন ডক্টর হাসান মির্জা। আজ তিনি আমাদের মধ্যে নেই, তো আমার সৌভাগ্য হয়েছিল বেশ কিছুদিন আমি তার সান্নিধ্যে তার আলোচনার সামিল হতে পেরেছিলাম। এখন যেটা আলোচনা করার দরকার এখানে, যে এই যে অ্যান্টি মায়াজমেটিক প্রেসক্রিপশন যেটা আমরা বলছি, এই ক্ষেত্রে আপনারা যদি হাসান মির্জার যে 3টে বই আমাদের কাছে পাওয়া যায় বাজারে, যেটা আছে যে বইগুলো, তার মধ্যে উনি ওনার চেম্বারে যা করতেন সবই লিখেছেন খুব সাবলীল ভাষায়। আমি পুরো ব্যাপারটার একটা জিস্টাপ আপনাদেরকে তুলে দিচ্ছি। উনি বারবার লিখেছেন যে আমাদের আন্ডারলাইং মায়াজমের ওপর নির্ভর করতে হয়, আন্ডারলাইং মায়াজমের সাথে যুদ্ধ করতে হয়, এবং সেইটা যদি আমরা করতে না পারি তাহলে রুগীকে ভালো রাখা সম্ভব নয়। তো তার জন্যই উনি লিখেছেন বারবার ওনার বইতে যে সোরা সাইকোসিস, সিফিলিস এবং টিউবারকুলার মানে আর একটা ব্লেন্ডেড মায়াজম। তো এই সোরা সাইকোসিস, সিফিলিসের এই যে এই ব্লেন্ডিং প্রেজেন্টেশনগুলোকে যদি আপনি না বোঝেন এবং প্রথমেই এর রেসপেক্টিভ নোজোড হায়ার অ্যান্ড হাইয়েস্ট পোটেন্সিতে চার্জ যদি না করা যায়, তাহলে আন্ডারলাইং মায়াজমেটিক স্টেটে ধাক্কা দেওয়া যায় না, তার উন্নতি করানো যায় না। এটা হাসানবাবুর মতামত ছিল, এবং এই কারণের জন্য উনি যখনই কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করতেন, তার আন্ডারলাইং মায়াজমকে খুব ভালো করে রিড করতেন, এবং সেই হিসেবে উনি যে মায়াজমেটিক ব্লেন্ডিং পেতেন, সোরা সাইকোসিস, সিফিলিস, টিউবারকুলার, তার হাইয়েস্ট পোটেন্সি উনি সিএম ব্যবহার করতেন।
1 মাত্রা 2 মাত্রা দেওয়ার পর তারপরে উনি অন্য ড্রাগের কথা ভাবতেন। এটা ছিল ওনার প্ল্যান অফ ট্রিটমেন্ট এবং আমরা নিজেরা ব্যবহার করে দেখেছি যে সত্যিই যদি মায়াজমকে নিখুঁতভাবে চেনা যায়, রোগের নাম যাই হোক, যে রোগী আরোগ্য হবার, যেটা কেন সাহেব বলেছিলেন, সব রোগী আরোগ্য হয় না। আরোগ্য হওয়ার মতো উপযুক্ত যে রোগীগুলো আছে, দুরারোগ্য নয় যেগুলো, আর সেখানে হাসান সাহেব যে মত দিলেন যে আন্ডারলাইং মায়াজমকে যদি আপনি হিট করতে পারেন সেক্ষেত্রে রাস্তা খুলে যায়, এরপরে আপনার চিকিৎসা সুলভ হয় এবং এক্ষেত্রে পেশেন্ট উপকার লাভ করে। তাহলে উনি প্রথমেই বললেন রেসপেক্টিভ নজরের কথা। রেসপেক্টিভ নজরের মধ্যে ওনার ব্যবহারের মধ্যে ব্যাসিলিনাম, মেডোরিনাম, সিফিলিনাম, এই তিনটেই উনি খুব বেশি ব্যবহার করতেন। টিউবারকুলিনামও ব্যবহার করতেন, তবে সেটা সংখ্যায় কম। উনি বারবার বলেছেন যে এই তিনটে ড্রাগকে উনি রিপিটেডলি ব্যবহার করেছেন। এবার আপনারা যদি পরবর্তী ব্যাপারটায় আসেন যে আমরা যেহেতু সাইকোটিক প্ল্যান অফ ট্রিটমেন্টের আলোচনার মধ্যে আছি বা অ্যান্টিমায়াজমেটিক একই ব্যাপার, আলোচনা করতে গেলে আসবেই। এর পরের যে পার্টটা, সেই পার্টটার মধ্যে উনি বলেছেন যে এর পরে যে ঘটনাটা আছে সেখানে সিরিজ অফ ড্রাগ লাগে। এই যে সিরিজ অফ ড্রাগ লাগে, এই সিরিজ অফ ড্রাগের মধ্যে যে আলোচনাটা সেটা উনি করেছেন, উনি রিজিওনাল লিডার্সের কথা বলেছেন। এটা আমার অবশ্য নিজস্ব ভাষা। রিজিওনাল লিডার্স মানে যে অর্গান, যে ঘটনা, যে সিমটম, যে পার্টিকুলার প্রেজেন্টেশন, সেই জায়গার জন্য উনি রিজিওনাল যে ড্রাগগুলো ভালো কাজ করে সেইগুলোকে উনি ব্যবহার করেছেন। তারপর রুগী পর্যালোচনা করে রুগীভিত্তিক যে প্রেসক্রিপশন তাও করেছেন। রিজিওনাল লিডার্সের ওপর উনি বরাবরই গুরুত্ব দিয়েছেন। উনি বারবার বইয়ের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে আমরা ফ্যারিংটনের বই পাই, যার মধ্যে আমরা বরিকের ম্যাটেরিয়া মেডিকা পাই, ক্লার্কের ম্যাটেরিয়া মেডিকা পাই এবং কেন্ট পাই। তো আপনারা দেখবেন যে এই বরিক, ক্লার্ক, ন্যাশ, এই যে বইগুলো, এগুলোর মধ্যে রিজিওনাল প্রেজেন্টেশন খুব বেশি। এগুলো রিজিওনাল ড্রাগ ওরিয়েন্টেড গাইড করা। বরিক সেগুলো বেশি। এবং উনি ওই হাই অ্যান্ড হায়ার পোটেন্সির সিএম দেওয়ার পর, মেডোরিনাম, ব্যাসিলিনাম, সিফিলিনাম দেওয়ার পর উনি ওই রিজিওনাল ড্রাগগুলোর ব্যবহার করেছেন। যে রিজিওনাল ড্রাগগুলোকে উনি রিপিটেডলি ব্যবহার করেছেন, এরপর একটা নয়, একটার পর একটা ব্যবহার করেছেন এবং উনি দেখিয়েছেন যে সুন্দর রেজাল্ট আসে। তো এই যে রেজাল্ট ওরিয়েন্টেড যে বক্তব্য আমরা চেম্বারে দেখেছি, আমরা নিজেরা ব্যবহার করে দেখেছি, ওনার চেম্বারেও দেখেছি। তো এইটা একটা পদ্ধতি হতে পারে, তবে পদ্ধতিকে রপ্ত করতে গেলে আপনাকে ডেফিনেটলি আর আন্ডারলাইং ফিলোসফি খুব ভালো করে বোঝার দরকার। তাহলে দেখুন, এই এতক্ষণের যে আমাদের যে আলোচনাটা হলো, তাতে আপনারা কি বুঝতে পারলেন? তাতে আপনারা বুঝলেন আন্ডারলাইং মায়াজমেটিক ট্রিটমেন্ট করার দরকার। মানে সাইকোটিক ডোমেনের কথা যদি বলি, প্রাইমারি সাইকোসিস যদি পান, আগেও যা প্ল্যান অফ ট্রিটমেন্ট হানিম্যান সাহেব দিয়ে গেছেন, আজও সেই ঘটনা। তবে প্রাইমারি সাইকোসিস তো খুব একটা পাওয়া যায় না। প্রাইমারি সাইকোসিস যেহেতু পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়া যাচ্ছে সবই সেকেন্ডারি সাইকোসিস এবং ব্লেন্ডেড প্রেজেন্টেশন। তো ব্লেন্ডেড প্রেজেন্টেশনের ক্ষেত্রে দুটো রাস্তা খোলা আছে। একটা রাস্তা, আপনি প্রথমে রেসপেক্টিভ তার কনস্টিটিউশনাল ড্রাগের কথা ভাবতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আর একটা কথা বলার দরকার, যেখানে মায়াজম তত্ত্বের আলোচনা হয়েছে কোথাও কনস্টিটিউশনাল ড্রাগের কথা নেই। তো আমরা নিজেদের চেম্বার লাইফে দেখেছি, ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন দেখেছি, যেগুলো খুব ভালো কাজ করে কনস্টিটিউশনাল ড্রাগ। তো কনস্টিটিউশনাল ড্রাগ কিন্তু মায়াজম বাদ দিয়ে নয়, মায়াজমকে নিয়েই, যেটা বললাম ঘটক সাহেবের বইয়ের কথা। তো আপনি শুরু করতে পারেন কনস্টিটিউশনাল ড্রাগ দিয়ে, শুরু করতে পারেন। আপনি শুরু করতে পারেন পেশেন্টের ট্রিটমেন্ট কনস্টিটিউশনাল ড্রাগ দিয়ে, যেহেতু আপনি ক্রনিক কেস করছেন। আন্ডারলাইং মায়াজমেটিক স্টেট দিয়ে শুরু করতে পারেন, রেসপেক্টিভ নজর দিয়ে শুরু করতে পারেন। একটা দিয়ে আপনাকে শুরু করতে হবে, চলতে চলতে আপনাকে প্ল্যান ডিপেন্ড করতে হবে। তাহলে যেটা বলছিলাম, যদি আমরা ডিস্টার্ব করি সেকেন্ডারি সাইকোসিসের প্ল্যানিং, সেকেন্ডারি সাইকোসিসের প্ল্যানিংয়ের মধ্যে যেখানে ব্লেন্ডেড প্রেজেন্টেশন আমরা পাবো, তাহলে ব্লেন্ডেড প্রেজেন্টেশনের উপর দাঁড়িয়ে আমরা ভাবা শুরু করলাম যে আমরা এই পেয়েছি, এবার আমরা সেটাকে সাজাবো। এক্ষেত্রে আপনাদের আর একটা গাইডলাইন দেওয়ার দরকার, যে ধরুন আপনি কোনো পেশেন্টের মধ্যে সিমটম কী পাচ্ছেন, না সাইকোটিকের সিমটম পাচ্ছেন, কি তার এখন সমস্যা, না তার এখন গ্যাস অম্বলের সমস্যা, তার এখন গলব্লাডার স্টোনের সমস্যা, তার এখন লিথিক অ্যাসিড ডায়াথিসিসের সমস্যা, ইউরিক অ্যাসিডের প্রেজেন্টেশন,
গ্যাস অম্বলের সমস্যা, লিভার ওরিয়েন্টেড সমস্যা, এক্ষেত্রে আপনি যখন অ্যান্টিসাইকোটিক ড্রাগের কথা ভাবছেন তখন আপনি ন্যাট্রাম সালফের কথা ভাবতে পারেন। আপনি থুজার পাশাপাশি ন্যাট্রাম সালফ ভাবলে কোনো অসুবিধা নেই। রাদার ন্যাট্রাম সালফ এক্ষেত্রে ডোমেনকে কভার করবে। আপনি মেডোরিনাম না ভেবে যদি ন্যাট্রাম সালফ ভাবেন এক্ষেত্রে খুব ভালো রেসপন্স করে। আবার যখন ঠিক পাশাপাশি দেখুন পেশেন্টের মধ্যে আপনি কি পাচ্ছেন, হিমাসিয়েশন পাচ্ছেন, র্যাপিড হিমাসিয়েশন পাচ্ছেন, পেশেন্টের মধ্যে রিম্যাটিক প্রেজেন্টেশন পাচ্ছেন, গাউট পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি মেডোরিনাম ভাবেন সেক্ষেত্রে আপনার রেসপন্স ভালো হবে। আবার ঠিক পাশাপাশি দেখুন পেশেন্টের মধ্যে ওভারগ্রোথের প্রেজেন্টেশন আসছে, পেশেন্টের মধ্যে ওবেসিটি আসছে, হাইপোথাইরয়েডিজমের সিমটম আসছে, এক্সেস ওয়েট হচ্ছে, বডি হেয়ার গ্রোথ হচ্ছে, পেশেন্টের মধ্যে উইকনেস আসছে, পেশেন্টের মধ্যে টিউমার্স ডেভেলপ করছে, সেক্ষেত্রে যদি আপনি থুজার কথা ভাবেন সেক্ষেত্রে থুজা আপনাকে গাইডলাইন দেবে। ঠিক এরমভাবে যারা যে মায়াজমের ওপর দাঁড়িয়ে আপনি ভাবছেন অ্যান্টিসাইকোটিক ড্রাগ মানে শুধু তো থুজা মেডোরিনাম নয়, দেয়ার আর সো মেনি ড্রাগস, এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব যে আমরা কোন কোন ড্রাগগুলোকে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ভাবতে পারি, কোন কোন ডোমেনের ড্রাগগুলোকে ভাবতে পারি, এবং এখানে একটা সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগের কথা আমরা দেখব। যেভাবে আমরা মায়াজমটাকে আলোচনা করে এসেছি তার পার্টিকুলার রিজিয়ন অনুযায়ী আমরা আলোচনা করব যে মায়াজমটা যেহেতু আমি বললাম যে এটা পার্টিকুলার ডোমেনের ওপর কাজ করে, জেনিটোইউরিনারির ওপর কাজ করে, বা ইউটেরাসের ওপর কাজ করে, সেক্সুয়াল অর্গানের ওপর কাজ করে, মাসেলসের ওপর কাজ করে, আমরা ঠিক পার্টিকুলার পার্টে পার্টে দেখব যে সেখানে মেন ড্রাগ কোনগুলোকে আমরা ভাবতে পারি। যে আমি যখন সাইকোটিকের সাথে লড়বই তাহলে কি সবসময় আমি রিপিটেডলি থুজা মেডোরিনাম, ন্যাট্রাম সালফ এগুলোকেই ভাববো নাকি আরও অন্য কিছু ভাববো? তবে বেসিক প্ল্যান কিন্তু এটাই যে আমাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হবে, যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি সেই ড্রাগগুলোর কথা ভাবুন যে সাইকোটিক ড্রাগগুলোর মধ্যে ব্যথা আছে, যেখানে গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে, যেখানে পেচ্ছাপে জ্বালা হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে ফ্ল্যাটুলেন্স ডেভেলপ করছে, সেখানে আপনি লাইকোপোডিয়ামের মতো ড্রাগকে ভাবুন, তাতেও সমস্যা নেই। বাট দ্য ড্রাগ শুড পজেস দ্য সাইকোসিস। তাহলে রেসপেক্টিভ নোজোড, কিং অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, সিরিজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ উইথ কনস্টিটিউশনাল ড্রাগ, এটা হবে আপনার ট্রিটমেন্টের প্ল্যান। পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সাইকোটিক ড্রাগগুলো যেগুলো আমরা বলে এসেছি সেই সাইকোটিক ড্রাগগুলোর বিভিন্ন সিরিজে আমরা আলোচনা করব যে ইখতিয়ার হিসেবে, যে আপনারা যদি বলেন রিজিওনাল ড্রাগ, সেই রিজিয়নের ওপর দাঁড়িয়ে খুব ভালো কাজ করছে, তো আমরা ভাববো সেটা রিজিওনাল ড্রাগ হিসেবে। আমরা এরপরে কাকে ভাবতে পারি, যেহেতু রিজিওনাল ড্রাগ আমরা কনস্টিটিউশনাল ড্রাগের সাথে ভাবতে পারি। ফর এক্সাম্পল ধরুন পালসেটিলার আপনার পেশেন্ট, তার পেচ্ছাপের খুব সমস্যা হচ্ছে, এনলার্জ প্রস্টেট আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সাবালসেরুলেটার কথা ভাবতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি থুজার কথা ভাবতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সারসাপেরিলার কথা ভাবতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অ্যাসিড নাইট্রিকের কথা ভাবতে পারেন। তো সেই আলোচনাটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব।